সুখ বলতে সঠিক কোনটাকে বোঝায় আমার জানা নেই, এমনকি সুখের সংজ্ঞাটাও আমি জানি না। আমি এটাও জানি না মানুষের জীবনে ঠিক কতখানি সুখ আসলে তাকে সুখী বলা যায়। আমার এই ছোট্ট জীবনে একটা বিষয়কে খুব গভীরভাবে বুঝতে পেরেছি, আমাদের বয়সের সাথে সাথে আমাদের চাহিদাগুলোরও ঠিক পরিবর্তন হয়। কোন বয়সে আমরা কোন চাহিদাটাকে সঠিকভাবে পূরণ করতে পেরেছি, আমার কাছে মনে হয় সুখটা এরই উপরে ডিপেন্ড করে। আপনি সঠিক সময়ে সঠিক চাহিদাটা যদি পূরণ করতে পারেন, ঠিক তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু বাস্তবে আমরা সঠিক সময়ে সঠিক চাহিদাটা কয়জনই পূরণ করতে পারি বলেন? আমরা কখনোই আমাদের বয়স অনুযায়ী ঠিক সঠিক চাহিদাটা পূরণ করতে পারি না বলেই আমরা ঠিক সঠিক সুখটা খুঁজে পাই না। যেমন ধরেন, একটা 24 থেকে 25 বছর বয়সের মেয়ে কিংবা ছেলে, সে ইচ্ছে করলেই একটা খাবার খেতে পারবে। মেয়েদের ক্ষেত্রে তো ইচ্ছে হলেই সে শাড়ি গহনা, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী সাজসজ্জা করে বাহিরে বেরোতে পারবে। নিজের ইচ্ছা অনুযায়ী শরীরে শারীরিক যতটুকু পরিশ্রম আছে সেটা দিয়ে পাহাড়ে ছুটতে পারবে, সাগরে ছোটাছুটি করতে পারবে, সাগরের ঢেউয়ের সাথে খেলা করতে পারবে। কিন্তু যখন এই কাজটি আপনি আপনার বয়স বাড়ার পরে করবেন, 50 কিংবা 60 বছরে, আপনার এখন যে এনার্জিটা আছে 24 থেকে 25 বছর বয়সের, সেই এনার্জিটা কিন্তু তখন আর থাকবে না। বর্তমান সময়ে 20 থেকে 25 বছর কিংবা 30 বছর এই বয়সে আপনাকে যে সাজসজ্জায় মানাবে, কিংবা একটা শাড়ি বা একটা ভারী সুন্দর গহনা পরলে আপনাকে যতখানি সুন্দর লাগবে, আপনার 50 কিংবা 60 বছর বয়সে ওই সাজটা দিয়ে আপনি সাজলে তখন কি আপনাকে সুন্দর লাগবে? তখন কিন্তু আপনাকে খুব বেমানান লাগবে। এখন আপনি চাইলেই দেশ থেকে দেশান্তর পাড়ি দিতে পারবেন, কিন্তু একটা সময় আসবে আপনার ইচ্ছে থাকলেও শারীরিক সেই ক্ষমতা হবে না যে আপনি এক দেশ থেকে আরেক দেশে দেশান্তর হতে পারবেন। আর সেজন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের কাজটা সময়েই করা। আজকে আপনার যেটা ইচ্ছে করছে সেই ইচ্ছেটাকে প্রাধান্য দেয়া, কারণ সামনে আগামী দিনগুলোতে আপনার কাছে সেটা নাও থাকতে পারে আজকে আপনি যেটা চাচ্ছেন। সাধ এবং সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করা উচিত প্রত্যেকটি মানুষের, আর তাহলেই হয়তো আমরা প্রকৃত সুখী হয়ে উঠতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া সাথী, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরেই আমরা বেড়াতে যাচ্ছি দূরে কোথাও। গেছে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি দূরে কোথাও বেড়াতে যাব, তো আজকে থেকে আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব ইনশাল্লাহ। আর সামনে খুব এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার সাথে আপনারাও এনজয় করবেন। সকালবেলা কাপড় গুছালাম এবং যা যা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলোকেও নিয়ে নিয়েছি। আর এখন আমরা রাতের বেলা স্টেশনে এসেছি, ট্রেনে উঠব। ঢাকা টু কক্সবাজারের যে ট্রেনটা পাওয়ার কথা ছিল সেটা অনেক চেষ্টার পরেও পাইনি। আর যেহেতু সাথে 5টা বাচ্চা যাবে, সেজন্য চিন্তা করেছি ট্রেনে গেলেই ওরা একটু রিল্যাক্সভাবে যেতে পারবে, তা না হলে ওদের অনেক কষ্ট হয়ে যাবে। তো ফাইনালি আমরা ট্রেনটা পেয়ে গিয়েছি আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। সাধারণত এই শীতকালেই কক্সবাজারে খুব বেশি ভিড় হয়, আর এটাকে কক্সবাজারের একটা ভ্রমণের সিজনও বলা হয়ে থাকে। সারা বছর কক্সবাজারে যেমন তেমন ভিড় থাকলেও ঠিক এই সময়টা, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টা মাস খুব বেশি জাঁকজমকপূর্ণ পরিবেশ থাকে। কক্সবাজার বেড়াতে যাওয়ার জন্য আমরা অনেক দিন যাবতই প্ল্যান করছিলাম, কিন্তু বাচ্চাদের পরীক্ষা সামনে ছিল, এছাড়া ছোট বাচ্চাদের প্রায় ঠান্ডা কাশি এগুলো লেগেছিল। তো সব কিছু মিলিয়ে টাইমিংটা সেট করতে পারছিলাম না। ফাইনালি পরে 17 তারিখে ডেট সেট করেছি আর সেই অনুযায়ী টিকিট কেটেছিলাম। আমরা যখন ট্রেনে উঠেছি তখন বাজে ঠিক রাত 12টা। তো এখানে 4 সিটের একটা কেবিন আছে, উপরে 2 বেড আর নিচে 2 বেড। আর এর পাশের কেবিনে ওইখানেও 4 সিটের একটা কেবিন, ঠিক একই রকমের। ওই সাইডে আমার ভাসুর যা, তাদের বাচ্চারা। এই তো আমরা 2 ফ্যামিলি একসাথে হয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছি।
পরিবেশটা ছিল ঠিক অন্যরকম, আনন্দ উচ্ছ্বাসে ভরা। সোহা আর জুনু এই দুজনের ইচ্ছে ছিল ওরা একই বেডে ঘুমাতে ঘুমাতে কক্সবাজার যাবে, কিন্তু বেডটা ছিল একদম সিঙ্গেল। তো এই বেডে দুজন শোয়া মোটেই পসিবল না, আর সেজন্য ওদেরকে বুঝিয়ে শুনিয়ে অনেকভাবে কষ্ট করেই ম্যানেজ করতে হয়েছে। এখন আমাদের ট্রেনের গন্তব্যস্থল হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত। চট্টগ্রাম গিয়ে আবার নতুন ট্রেন নিতে হবে। এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলা এসে আমাদের ট্রেনটা পৌঁছেছে। আমরা এখন চট্টগ্রাম স্টেশনের ওয়েটিং রুমে ওয়েট করছি আবার আরেকটি ট্রেনের অপেক্ষায়। তো এখানে আমাদের ওয়েট করতে হয়েছে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন। আমাদের ট্রেন এসেছে প্রায় 4টা থেকে 5টার মধ্যে। তো এত সকাল সকাল নাস্তারও কোনো ব্যবস্থা নেই। সাথে কিছু খাবার ছিল, যেমন বিস্কিট, রুটি, কেক, এগুলো দিয়ে বাচ্চাদেরকে আপাতত সামলেছি। তারপরে আমরা কক্সবাজারে গিয়ে নাস্তা করেছিলাম। আর বারে বারে শুধু আফসোস হচ্ছিল যে যদি ঢাকা টু কক্সবাজারের ট্রেনটা পেয়ে যেতাম, তাহলে যে সময়ে আমরা অপেক্ষা করছি সেই সময়ের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যেতাম। এখানে প্রায় 3 ঘন্টা আমাদের লস হয়েছে। প্রায় 3 ঘন্টা পরে ট্রেন এসেছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভিতরের পরিবেশটাও ভালোই ছিল। চিটাগাং টু কক্সবাজারের ট্রেন জার্নিটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ রাতের বেলা তো ঘুমাতে ঘুমাতে বললাম না ঘুম আসেনি। তারপরে আবার ঘুম থেকে উঠে মাথা ঘোরাচ্ছিল, যাও একটু শেষ রাতের দিকে ঘুমাচ্ছিলাম। তা আবার সকাল 5টার সময় ট্রেন থেকে বলছে যে ওরা নেমে যেতে। তো স্টেশনের বাইরে এসে আমরা সবাই ওয়েট করছিলাম ওয়েটিং রুমে। আর এখন চোখে ঘুম ঘুম আসছিল, তো একটুখানি ভিডিও করে তারপর বাকিটা সময় ঘুমিয়ে পড়েছিলাম। সোহা তো খুব এক্সাইটেড ছিল, কিছুক্ষণ পর পর বলছে ইয়ে আমরা কক্সবাজার যাচ্ছি, কক্সবাজার যাচ্ছি। তো অবশেষে আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের বাড়িতে প্রচণ্ড শীত ছিল, আমরা এখানে এসেছি শীতের প্রিপারেশন নিয়ে, কিন্তু কক্সবাজারে এসে দেখি যে পুরো উল্টা, এখানে অনেক গরম। আর এই বাইরে যে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের মাথা যেমন রোদে ফেটে যাচ্ছে, এত গরম। বাচ্চারা একদম অস্থির অস্থির হয়ে উঠেছিল। কিন্তু কক্সবাজারের যে স্টেশনটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে এই ভিডিওটা আমি করে নিয়েছি। আসলে অনেক সুন্দর করে কক্সবাজার স্টেশনটা সাজিয়েছে, এক কথায় অসাধারণ। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা করছি। অনলাইনে আমরা কয়েকটা হোটেলের সাথেই আলাপ করে নিয়েছিলাম, তো একটা হোটেল আমাদের চয়েস করা আছে, এখন আমরা ওই হোটেলের দিকেই যাচ্ছি। কক্সবাজার স্টেশনটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, বরাবরের মতন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আজ আমাকে প্রথম দেখছেন তাদের কাছে যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, আমাকে আপনাদের বন্ধু করে রাখবেন। এখন আমরা অটো নিয়ে নিব, আর সেই অটোতে করেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে যাওয়ার সাথে সাথেই আমরা প্ল্যানিং করছিলাম অটোতে বসে যে আমরা অ্যাট ফার্স্ট কী করতে পারি। এরপরে আমার ভাসুর চিন্তা করলো অ্যাট ফার্স্ট আমরা আগে খাওয়া দাওয়াটাই করে নিই, কারণ সকালবেলা আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়েছিলাম। এরপরে আমরা কক্সবাজারের সুপরিচিত একটি রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্টে এসেছি। এখানে শালিক রেস্টুরেন্টটার খুব নাম আছে, তাই আমরা ভেবেছি শুরুটা শালিক রেস্টুরেন্ট দিয়েই করি। আর তাছাড়া আমার ভাসুর ভেবেছে এক এক দিন আমাদেরকে এক এক রেস্টুরেন্টে নিয়ে যাবে, প্রত্যেকটা রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খেয়ে দেখবো কোন রেস্টুরেন্টের খাবার কেমন। কক্সবাজারে আমার এই দ্বিতীয়বার আসা হয়। কক্সবাজারে আরেকবার এসেছিলাম প্রায় 12 বছর আগে, বিয়ের পর হানিমুনে এসেছিলাম।
আর এখন বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। তবে এবার যে অভিজ্ঞতা হয়েছে, মনে হচ্ছে যে বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত আর আসা হবে না। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, তো এখন আমরা যেই হোটেলে থাকবো প্ল্যানিং করেছি সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমাদের হোটেলের নাম ছিল সমুদ্র বিলাস। এই হোটেলের তেমন কোনো স্পেশালিটি নাই, শুধু একটা কারণে এই হোটেলে ওঠা, সেটা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্র দেখতে পারা। প্রত্যেকটা বারান্দার সাথে সাথে এমনভাবে জানালাগুলো সেট করা হয়েছে যে সমুদ্রটা সুন্দরভাবে দেখা যায়। তো অবশেষে আমরা হোটেলে উঠেছি। আমার আগে আছে আমার ভাসুর, যা, সোহার বাবা, সোহা, আয়ান, সবার পিছনে আমি। প্রত্যেকটা সুন্দর মুহূর্ত একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। এই হচ্ছে সমুদ্র বিলাস হোটেলের ভেতরের পরিবেশটা। এখানে একটা বেড আছে, আর এরই পাশে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে, সাথে আছে একটা টিভি, একটা সোফা আর একটা ছোট্ট টেবিল। হোটেলটা আহামরি সুন্দরও না আবার খারাপও না, কিন্তু একটা স্পেশালিটি, সেটা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্র দেখা, যে উদ্দেশ্য করে আমরা এই হোটেলে উঠেছি। তো চলুন আপনাদেরকে বারান্দাটাও একটু দেখিয়ে দিচ্ছি। বারান্দাটা দেখলে একদম মনটা জুড়িয়ে যাবে। বারান্দায় দাঁড়িয়ে সমুদ্র দেখার অনুভূতিটাই হবে অন্যরকম। এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলোও সব হোটেল। ওই যে দূর থেকে নীল দেখা যাচ্ছে, আকাশ আর সমুদ্র একসাথে যেন মিশে আছে। দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এটাকে একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আরও সুন্দরভাবে দেখা যাবে। বারান্দা থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখার ফিলিংসটাই অন্যরকম, তাই না? ভিডিওর আসল মজা সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।